2রা এপ্রিল ভারতীয় সময় মধ্যরাত আমেরিকার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে পূর্ব ঘোষণা মতোই রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম সহ নানা দেশের উপর নতুন শুল্ক নীতি ঘোষণা করেন তিনি। এদিকে ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে। ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তো বটেই, ব্যাপক ধস নেমেছে আমেরিকার ন্যাসডাক ও ডাও জোনসের মতো শেয়ার বাজারেও। এদিকে আমেরিকায় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। এদিকে শেয়ার বাজারে এই ব্লাডবাথের ওপর উল্লেখযোগ্যভাবে বেড়েছে সোনায় বিনিয়োগের ঝোঁক, আর এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে সোনার দাম। ভারতীয় বাজারে প্রায় প্রতি 10 গ্রামে সোনার দাম কমেছে প্রায় 38,590 টাকা। বুঝতে পারছেন অবস্থাটা? যে সোনার দাম কয়েকদিন আগেও কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, সেখানে এক ধাক্কায় এতটা দাম কমায় সোনা কেনার হিড়িক পড়ে গিয়েছে, এটা বলাই যায়। প্রসঙ্গত কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম এই নিয়ে। আমরা বলেছিলাম সোনা কিনতে চাইলে আর কিছুটা সময় অপেক্ষা করুন, আর যদি সোনা বিক্রি করতে চান তাহলে নিজেই ভেবে দেখুন কি করবেন, কারণ সোনার দাম কমতে চলেছে অনেকটাই। মানে বলা যেতে পারে যে সোনার দামে রীতিমতো ধস নামবে। যা দিনকাল আসছে তাতে 53,000-এ পৌঁছে যেতে পারে সোনার দাম। মানে বুঝতেই পারছেন কি হতে চলেছে। সোনার দাম বর্তমানে যে অবস্থায় রয়েছে তা বলতে গেলে রেকর্ড উচ্চতায়, মানে সবচেয়ে উঁচু জায়গায়। সাম্প্রতিক সময়ে সোনার দাম ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিনিয়োগকারী অনেকেই দারুণ লাভ করেছেন। একই সঙ্গে যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য সোনা কিনেছেন তারা সমস্যায় পড়েছেন। কিন্তু এবার পরিসংখ্যান বলছে তাতে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আম জনতা, মানে যাকে বলে বড় ধরনের স্বস্তি। কারণ সোনার দামে 38% পর্যন্ত নামতে পারে। সোমবার 31 মার্চ ভারতের 24 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 89,510 টাকা। যদি এটি 38% কমে যায় তবে এটি প্রতি 10 গ্রামে প্রায় 53,000 টাকায় নেমে আসতে পারে। মানে বুঝতে পারছেন কি হতে চলেছে। আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম মর্নিংস্টারে বিশ্লেষক জন মিলস একটি সমীকরণ তুলে ধরেছেন। তাতে স্পষ্ট যে দাম আগামী দিনে হয়তো কমতে পারে। সোনার দাম প্রতি আউন্স 1,55,066 টাকায় নামতে পারে। এটি বর্তমান দাম থেকে প্রায় 38% কম। মূলত অনেক কারণেই সোনার দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা, মার্কিন অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ভয়। টাকায় যাতে নিরাপদ থাকে তার জন্য অনেক বিনিয়োগকারী সোনায় বিনিয়োগ করছেন। टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অস্থিরতা বাড়িয়েছে। এতে সোনার দাম বেড়েছে বলেই অনুমান করা হচ্ছে। সোনার দাম কম হওয়ার কারণ হিসেবে মূলত যে বিষয়গুলি ধরা হচ্ছে তা হলো, জন মিল সোনার দামের তীব্র পতনের জন্য বেশ কয়েকটি নির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক যে সেগুলি কি কি। সোনার সরবরাহ দ্রুত বাড়ছে, তাই সোনার দাম কমতে পারে। সোনা যখন দামি হয়ে যায় তখন আরও বেশি করে মানুষ তা খনন করে। 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সোনার খনি শ্রমিকদের গড় মুনাফা যা ছিল, যা 2012 সালের পর থেকে সর্বোচ্চ। 2024 সালে বিশ্বের মোট সোনার মজুত 9% বেড়েছিল। অনেক দেশে সোনার উৎপাদন বাড়াচ্ছে। এছাড়া পুরনো সোনাও ব্যাপক হারে পুনর্ব্যবহার করা হচ্ছে, তাই বাজারে সোনা অনেক বেড়েছে, মানে সোনার পরিমাণ বেড়েছে। বেশি সরবরাহের কারণে দামের উপর চাপ বাড়বে এবং এটি সস্তা হবে বলেই জানা গিয়েছে। সোনার চাহিদা কমার লক্ষণ রয়েছে। অনেক কেন্দ্রীয় ব্যাংক এবং বিনিয়োগকারী প্রচুর সোনা কিনছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা ঠিক নেই। কেন্দ্রীয় ব্যাংকগুলি 2024 সালে 1045 টন সোনা কিনেছিল। টানা 3 বছর সেখানে সোনার কেনার পরিমাণ 1000 টনের উপর। কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সমীক্ষা যা বলছে তা আরও চাঞ্চল্যকর। কেন্দ্রীয় ব্যাংকগুলির অনেকেই বলছে যে তারা আগামী বছর তাদের গোল্ড হোল্ডিং কমাতে পারে। এ বিষয়ে শেয়ার বিশেষজ্ঞ গৌতম মজুমদার ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। নিফটি এখন যে কথা বলছি আমরা সামওয়্যার অ্যারাউন্ড বলা যেতে পারে 4.25% মতো নিচে আছে, 21,937-এর আশেপাশে।
আমার নিজের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো নিফটি 21,900 আশেপাশে একবার আসতে পারে, ওখান থেকে একটা বাউন্স হবে এরকম এক্সপেকটেশন। তবে যেভাবে এখন বাজার পড়ছে আর এই পড়াটা সম্পূর্ণভাবে ইউএস এর রেসিপ্রোকাল ট্যারিফের জন্য, তো আমি বলবো যে আজকেই কোনো ইনভেস্টমেন্টের দিকে না তাকিয়ে বরঞ্চ 1-2 দিন ইউএসএ কিরকম বিহেভ করে, ইউএস এর পরিস্থিতিটা কিরকম হয় সেটা দেখে সেটা বুঝে তারপর ইনভেস্ট করাটা ভালো। তবে এইটুকু বলতে পারি যে যদি আপনার কাছে সে 100 টাকা থাকে, 100 টাকা থেকে নিশ্চয়ই এখন আজকের ডেটে 25-30 টাকা নিশ্চয়ই আজকে ইনভেস্ট করতে পারেন, 30% মতন ইনভেস্টমেন্ট, নাথিং ব্যাড ইন ইট। এরকম পড়ুয়া বাজারে, পড়তি বাজারে যদি ইনভেস্ট করেন তবে একটু সাবধান থাকবেন এবার ইনভেস্টমেন্টটা কোন দিকে করবেন, এটা বেশ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ এই রেসিপ্রোকাল ট্যারিফে যে কোম্পানিগুলো এফেক্টেড হচ্ছে, ইন্ডিয়ান কোম্পানিগুলো, অটোমোবাইল কিছুটা এফেক্টেড হয়েছে, কিছুটা আপনার আইটিটা বেশ বড়ভাবে এফেক্টেড হয়েছে, এগুলো থেকে দূরে থেকে ডোমেস্টিক ব্যাংকিং কোম্পানিগুলোতে যদি আমরা একটু নজর দিই তাহলে বোধহয় ভালো হবে। বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকসগুলোর দিকে যদি নজর দিই তাহলে মনে হয় সামনের দিনে বেটার রেজাল্টস পাওয়া যেতে পারে। टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটু নিজেকে ডিফেন্সিভ রাখুন এই সময়, ইনভেস্টমেন্ট যেরকম করবেন এট দ্য সেম টাইম যেটা বললাম 30-40% নিশ্চয়ই এখানে ইনভেস্ট করতে পারেন। একটু খেয়াল করে সেরকম পাবলিক সেক্টর ব্যাংকসের দিকে যান, ওটা বরঞ্চ বেটার হবে। আর এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমার যেটা, আমি ছোট্ট বুদ্ধিতে যেটা বুঝি সেটা হচ্ছে হয়তোবা ভারতবর্ষ কিংবা অন্য দেশ যতটা এফেক্টেড হবে তার থেকে বেশি হয়তো ইউএসএ নিজেও হতে পারে। কিভাবে, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যেরকম অ্যাপেলের কোম্পানি, বিকজ যে হাই ওখানে লেবার কস্ট, হাই ওখানে ল্যান্ড কস্ট, যদিও ওটা ইউএসএ বেসড কোম্পানি, ওর বেশ কিছু প্রোডাক্টস ইন্ডিয়াতে তৈরি করে। তো এবার এই অ্যাপেলের কিন্তু হিসেব মতন, যেহেতু অ্যাপেল ইন্ডিয়াতে তৈরি করে নিয়ে ইউএসএ মার্কেটে বিক্রি করবে, ও কিন্তু ট্যারিফে, ইন্ডিয়ান ট্যারিফ যেটা 26% অ্যাপ্লাই হয়েছে, ওটা কিন্তু ওর উপরেও প্রযোজ্য হয়ে যাবে। সেরকম আমি একটা অ্যাপেল বলে উদাহরণ দিলাম, যেটাকে ইউএস এর কোম্পানি, যেটা ইন্ডিয়াতে তৈরি করে। এরকম বহু কোম্পানি আছে চিপস তৈরি করে, যেটা কি তাইওয়ানে তৈরি করে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ইউএস বেসড কোম্পানিরা তৈরি করে। আপনার ইভেন অটোমোবাইলসও কিছু আছে যেটা কি বাইরের দেশে তৈরি হয় ইউএসএ, অথচ ইউএস কোম্পানি। ওদের একটা রীতিমতো বড় দ্বিধায় পড়ে গেছে whether they will close the company outside USA and shift back to USA or not। এইগুলো নিয়ে একটা যেটা বলা যায়, আমি এখানে ইমপ্লোডিং কথাটা, অর্থাৎ ভেতর থেকে ফেটে ওঠা ব্যাপারটা ইউএসএ তে যেন একটা এই মুহূর্তে বেশি ভয় হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তাহলে আমি যেটা শুরুতে বলছিলাম যে ইউএস মার্কেটকে দেখে তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটু ট্র্যাক করাটা বেটার হবে। reciprocal tariffs হয়তো বা in short USA might be much more affected than what is being seen in India. রিগার্ডিং গোল্ড, আজকে বেশ কিছু, আমি মানে সকাল থেকে একটা অনেক, আমার কাছে জানি না কেন, মানে আমি নিজে গোল্ডের এক্সপার্ট নই, তবু বেশ কিছু লোক আমাকে গোল্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আমি এই মুহূর্তে জাস্ট একটা গোল্ড ফিউচার্স এমসিএক্স এ যা আছে 88,184 এর আশেপাশে ট্রেড করছে, তার উপরে অনেকেরাই আমাকে ভিউ চাইছে, ভিজিট অ্যাডভাইজেবল টু সেল অফ গোল্ড। দেখুন আমি বলছি গোল্ডের কথা নিয়ে, যাহা তাক গোল্ড ফিউচার্স এর ট্রেডিং এর কথা, জিনিসটা সম্পূর্ণ আলাদা। কিন্তু গোল্ড অ্যাজ আ কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসে রেখে দেয়, ঠিক আছে, হয়তো বা কিছুদিন আগে 60,000 ছিল, কিছুদিন আগে 40,000 ছিল, সে আজকে 80,000 হয়ে গেছে, বিক্রি করতেই পারে। কিন্তু অ্যাজ সাচ আমি বলবো না, এটা আমি নিজে, আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবার যেরকম বলি, বাড়ির লক্ষ্মী সোনা, বিক্রি করতে নেই। তো এইখানেও কিন্তু আমি মোরালেস সেম রায় দেব। আমার নিজের একটা এক্সপেকটেশন যে যেহেতু হিটেড হয়ে গেছে গোল্ড, আজকে 88,000 এর আশেপাশে হয়ে গেছে, ফিউচার্স মার্কেটের কথা অবশ্যই বলছি, কুড বি একটু কুল ডাউন করলো, 80-82,000 হলো, ঠিক আছে, ওটা হতেই পারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাকে গোল্ডের ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে কিংবা বাড়ির সোনা বিক্রি করে দিতে হবে। যেটা আমি বারবার বলি, নিজেকে যে মার্কেটে আমরা এক্সপার্ট নই, অত বড়ভাবে ভাবতেও নেই। এইখানে একটাই কথা, ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেলে একটু অপেক্ষা করুন, গোল্ডে হয়তো 80-82,000 পেয়ে যেতে পারি। আর যদি বাড়ির সোনা নিয়ে দয়া করে যেরকম আছে সেটাই থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।